ভোরের আলো ফোটার আগেই মনোয়ারা বেগমের ঘুম ভেঙে যায়। এটা তার বহুদিনের অভ্যাস। জয়েন্ট ফ্যামিলির সংসারে চুলা জ্বলে সবার আগে আর নেভে সবার পরে। কিন্তু আজ কয়েকদিন হলো তার মনে অন্যরকম এক আনন্দ। বোনের মেয়ে সকাল এসেছে। মেয়েটা এসএসসি পাশ করেছে, ঢাকায় ভালো কলেজে ভর্তি হবে। এই অজুহাতে মেয়েটাকে ঢাকায় এনে রাখার মূল উদ্দেশ্য অবশ্য ভিন্ন। মেয়েটা ঠিক যেন কাঁচা সোনা। ধ্রুবর সাথে যদি মানিয়ে যায় তবে সাহানার আর সকালের মায়ের সাথে আমার সম্পর্কটা আরও পাকাপোক্ত হবে। সকাল অবশ্য এইসবের কিছুই বোঝে না। সে তার মৃত আপুর সাথে নতুন শহরটাতেই মুগ্ধ। মৃত ও সমবয়সী একজনকে পেয়ে খুব খুশি। দুজনে মিলে খুনছুটি, বারান্দায় দাঁড়িয়ে গল্প করা, এই নিয়েই তারা দিন কাটছে। কিন্তু এবারে সবচেয়ে গম্ভীর মানুষটার সাথে তার দেখা হয়েছে সামান্যই। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। ধ্রুব অফিস থেকে ফিরল। শরীর ক্লান্ত, চোখে রাজ্যের ক্লান্তি। এই ক্লান্তি শুধু কাজে নয়, চিন্তারও। পরিবারের মির্জা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের অ্যাকাউন্টের দায়িত্ব এখন তার কাঁধে। আর সেই কাঁধেই যেন অচেনা এক পাথর চেপে বসেছে। ধ্রুবর হাতে পানির গ্লাস এগিয়ে দিয়ে বলে, কি রে, আজ এত দেরি হলো? চাপ যাচ্ছে খুব। কোয়ার্টারলি অডিট চলছে, হিসেবে বিশাল গরমিল পাচ্ছি। সে তোরা বিজনেসের লোক, তোরা বুঝবি। যা ফ্রেশ হয়ে আয়। মিতু, সকাল, তোরা টেবিলে খাবার দে। ধ্রুব কপাল কুঁচকে তাকালো। সকাল সাহানা খালার মেয়েটা? হ্যাঁ, মেয়েটা কত লক্ষ্মী। মিতুর সাথে কেমন বোনের মতো হয়ে গেছে। তোর জন্য। আম্মা প্লিজ, আমার এখন এসব নিয়ে ভাবার সময় নেই। আর ওই মেয়ে তো এখনো বাচ্চা, এসএসসির রেজাল্ট দিল সবে। বয়স তো ঠিকই আছে, গ্রামের মেয়ে, এই বয়সেই সব বোঝে। ধ্রুব আর কথা বাড়ায় না। সে জানে তার মায়ের মাথায় কি ঘুরছে। সে তোয়ালে কাঁধে ফেলে নিজের ঘরের দিকে এগোতে নিয়েই থমকে দাঁড়ালো। মৃত্যুর ঘর থেকে বেরিয়ে করিডোর পেরিয়ে রান্নাঘরের দিকে যাচ্ছে সকাল। ভেজা চুল পিঠ ছাপিয়ে কোমরের নিচে পড়েছে। হাতে কাচের চুড়ির রিনিঝিনি শব্দ। ধ্রুবর বুকের ভেতরটা কেমন এক অদ্ভুত ধাক্কা খেলো। চুলগুলো আসলেই সুন্দর। কিন্তু পরক্ষণেই সে মাথা ঝাড়া দেয়। এই পিচ্চি মেয়ের চুল দেখে মুগ্ধ হওয়ার সময় এটা নয়। তার মাথায় এখন ঘুরছে কোম্পানির হিসেবে প্রায় 25 লক্ষ টাকার গরমিল। আর সেই গরমিলে সুতোর যার দিকে যাচ্ছে সে আর কেউ নয়, তারই বড় চাচা আনোয়ার মির্জার একমাত্র ছেলে শাহিন। পরদিন সকালের নাস্তা। মির্জা বাড়ির নিয়ম হলো সকালের নাস্তা পরিবারের সবাই একসাথে করবে। এটা নূরজাহান বেগমের কড়া নির্দেশ। বড় বৌমা, তোমার হীরের টুকরো ছেলে কই? রাত করে বাড়ি ফেরা তো অভ্যাস ছিল, এখন কি সকালের নাস্তাও পাওয়া যাবে না? আনোয়ার মির্জা খবরের কাগজ থেকে মুখ না তুলেই কঠিন গলায় স্ত্রীকে প্রশ্ন করলেন। শাহিন কি রাতে বাসায় ফিরছিল? স্বামীর ভয়ে কাচুমাচু হয়ে। ফিরেছিস? ও, ওর বন্ধুর বাসায় কাজ ছিল, তাই ভোরেই বেরিয়েছে। হ্যাঁ, কি কাজ তা আমি বুঝি না। ছেলেটাকে লাই দিয়ে মাথায় তুলছ। আহা, বাপ হয়ে ছেলেকে কেউ এভাবে সাপান্ত করে? আমার নাতি ভালো আছে, ওই ধ্রুবর মতো সারাদিন অফিসের খাতা নিয়ে পড়ে থাকে না, বাইরে 10টা কাজ করে। ধ্রুব তার দাদির কথায় কান দিল না। সে জানে শাহিনের জন্য তার দাদির স্নেহ অন্ধ। সে চুপচাপ সকালের দিকে তাকালো। মেয়েটা মাথা নিচু করে রুটি খাচ্ছে। তার উপস্থিতিতেই যেন সে আড়ষ্ট। ঠিক তখনই শাহিন রাজপুত্রের মতো ডাইনিং হলে ঢুকলো। চোখে দামি সানগ্লাস, পরনে ব্র্যান্ডেড শার্ট। গুড মর্নিং এভরিওয়ান। দাদি, আমার জন্য স্পেশাল কিছু আছে? আছে রে ভাই, আয় বস। শাহিন বসতে গিয়েই সকালকে খেয়াল করলো। সে তার ছেলের দৃষ্টিতে মেয়েটাকে আপাত মস্তক মেপে নিল। গ্রামের একটা মেয়ে, তার কোনো আগ্রহ নেই। কিন্তু ধ্রুবর দৃষ্টিতে তার চোখ এড়ালো না। ধ্রুব যে আর চোখে সকালকে দেখছে সেটা শাহিন ঠিকই ধরে ফেললো। ও, ইনি বুঝি নতুন গেস্ট, খালা আম্মার মেয়ে? হ্যাঁ, ও সকাল, কলেজে ভর্তি হতে এসেছে। শাহিন একটা তার ছেলের হাসি দিয়ে নাস্তায় মন দিল। ধ্রুব আর এক মুহূর্ত বসলো না। আমার কাজ আছে, আমি উঠছি। ধ্রুব সোজা চলে গেল অফিসের ছোট স্টাডি রুমে, যেটা সে বাসাতেই বানিয়ে নিয়েছে। ল্যাপটপ খুলে আবার সেই অডিটের ফাইলটা বের করলো। গত 3 মাসে অ্যাসাম ট্রেডিং নামে একটা ভুয়া ভেন্ডর অ্যাকাউন্টে ধাপে ধাপে 25 লক্ষ টাকা ট্রান্সফার করা হয়েছে।
আর এই ট্রানজ্যাকশনে সবগুলো অনুমোদন করেছে স্বয়ং শাহিন মির্জা। ধ্রুব ল্যাপটপ বন্ধ করে কপালে হাত দিয়ে বসে রইল। এই টাকা শুধু কোম্পানির নয়, এর বড় একটা অংশ তার বাবা সরোয়ার মির্জার। শাহিন শুধু চুরি নয়, নিজের চাচা আর ভাইদের সাথেও প্রতারণা করেছে। দুপুরের সময় যখন বিশ্রাম নিচ্ছে, ধ্রুব শাহিনের ঘরের দরজায় নক করলো। শাহিন বিরক্ত মুখে দরজা খুলল। কি ব্যাপার ধ্রুব ভাই, দুপুরেও শান্তি দেবা না? ঘরে ঢুকে দরজা লক করে দিল। SM ট্রেডিং কি? শাহিনের মুখের হাসি এক সেকেন্ডে উবে গেল। সে আমতা আমতা করে বলল, ও, ওটা একটা সাপ্লায়ার, মাল সাপ্লাই দেয়। শাহিনের শার্টের কলার চেপে ধরে। মিথ্যা বলবি না, কোনো মাল সাপ্লাই হয়নি। 25 লক্ষ টাকা কোথায় শাহিন? গলা নামিয়ে কথা বলো। টাকা আমি নিয়েছি তো কি হয়েছে? আমার বাবার টাকা আমি নিয়েছি। বাবার টাকা? ওখানে আমার বাবার শেয়ারও আছে। আনোয়ার চাচা জানেন তুমি তার টাকা দিয়ে শেয়ার বাজারে বাজি ধরে সব উড়িয়েছ। শাহিন এবার সত্যিকারের ভয় পেল। সে জানতো না ধ্রুব এত কিছু জেনে গেছে। দেখ ধ্রুব, ভুল হয়ে গেছে, আমি টাকাটা ম্যানেজ করে ফেলবো। প্লিজ আব্বুকে বলিস না, আব্বু আমাকে মেরেই ফেলবে। মৃণাই মুখ ফিরিয়ে নিল। তোমাকে আমি 15 দিন সময় দিলাম, এর মধ্যে পুরো টাকাটা অ্যাকাউন্টে ফেরত না এলে আমি নিজে চাচার হাতে সব প্রমাণ তুলে দেব। ধ্রুব হনহন করে বেরিয়ে গেল। শাহিন বিছানায় ধপ করে বসে পড়ল। 15 দিনে 25 লক্ষ টাকা সে কোথায় পাবে? তার মাথায় আকাশ ভেঙে পড়ল। একই সময়ে মিতু তার বারান্দায় দাঁড়িয়ে ছিল, হাতে ফোন, মন খারাপ। সামিরের ফোন বন্ধ। ধ্রুবর বন্ধু সামির। ছেলেটা দেখতে যেমন সুন্দর, পড়াশোনাতেও তুখর, কিন্তু কপালটা খারাপ। ভালো কোনো চাকরি পাচ্ছে না। মিতু এটা ভালোই জানে যে সামির তাকে পছন্দ করে, কিন্তু নিজের বেকারত্বের কারণে এগোতে চায় না। ফোন কানে চেপে ধরে বলে, ধরুন না প্লিজ, আপনাকে না দেখলে আমার দম আটকে আসে। ফোনের ওপারে ছোট্ট একটা মেসে সামির ফোনটা সাইলেন্ট করে রেখেছিল। তার সামনে একটা চাকরির ইন্টারভিউ কার্ড। ধ্রুবই ব্যবস্থা করেছে তাদের কোম্পানিতে, কিন্তু সামিরের ভয় হচ্ছে। মিতু, আমাকে ভুলে যাও, আমি তোমার যোগ্য নই। আমার মতো চালচুলোহীন বেকার ছেলের সাথে তোমাকে মানায় না। সন্ধ্যায় শাহিন পাগলের মতো তার ঘরে পায়চারি করছিল। টাকা জোগাড়ের কোনো পথ সে দেখছে না। সে জানে ধ্রুব যা বলেছে তাই করবে। ঠিক তখনই তার মা তাসলিমা ঘরে ঢুকলেন। কিরে, এমন করছিস কেন? কিছু না আম্মা, টাকার দরকার ছিল। আঁচল থেকে টাকার একটা বান্ডিল বের করে, এই নে 10,000 আছে, তো দাদির কাছ থেকে আনলাম। 10,000 কি হবে? আমার 25 লক্ষ দরকার। 25 লক্ষ? কি করেছিস তুই? শাহিন সবটা খুলে বলল না, শুধু বলল ব্যবসায় লস হয়েছে। ঠিক তখনই মনোয়ারা বেগম এলেন তাসলিমাকে ডাকতে। আপা, শাহানারের সাথে কথা বললাম, ওরা তো সকালের জন্য পাত্র দেখছে। আমি ভাবছিলাম, কি ভাবছিলে? শাহানারাদের অবস্থা তো ভালোই, তারেক ভাইয়ের গ্রামের ভালোই জমিজমা আছে, মেয়ে একটাই, যা দেবার এই মেয়েকেই তো দেবে। আমি ভাবছিলাম আমাদের ধ্রুবর সাথে যদি। শাহিন ঘরের ভেতর থেকে সবটা শুনল। তার কান খাড়া হয়ে গেল। ভালোই জমি জমা, যা দেয়ার এই মেয়েকেই দেবে। শাহিনের মাথায় যেন বিদ্যুতের ঝলকানি খেলে গেল। সে একটা উপায় দেখতে পাচ্ছে। এই গ্রাম্য মেয়েটাকেই তাকে বাঁচাতে পারে। যদি সে সকালকে বিয়ে করে, যৌতুক হিসেবে অন্তত 25 থেকে 30 লক্ষ টাকা চাইলেই তো তারিক ইসলাম দিয়ে দেবে। তাছাড়া ধ্রুব ওই মেয়েকে পছন্দ করে না, কিন্তু শাহিন দেখেছে ধ্রুব মেয়েটার দিকে তাকায়। ধ্রুবর জিনিস কেড়ে নেওয়ার মধ্যেও একটা আলাদা আনন্দ আছে। শাহিন দ্রুত ঘর থেকে বেরিয়ে এলো। সোজা গেল দাদি নূরজাহান বেগমের ঘরে। নূরজাহান তখন পানির বাটা সাজিয়ে বসেছেন। দাদির পা টিপতে টিপতে বলে, দাদি, একটা কথা ছিল। বল রে আমার সোনা, কি বলবি? একদম ভালো ছেলে সেজে বলে, দাদি, আমি অনেক ঘুরেছি আর চাই না। এবার আমি তৃতীয় হতে চাই, আমি বিয়ে করতে চাই। আলহামদুলিল্লাহ, এই তো আমার নাতি। তা কাকে পছন্দ করেছিস বল, আমি ব্যবস্থা করছি। শাহিন মুচকে হাসলো। তার শিকার জালে আটকাতে শুরু করেছে। দাদি, শাহানা খালার মেয়ে সকাল আসে না, মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে। ওই গ্রামের মেয়েটাকে? ও খুব লক্ষ্মী দাদি, আমার ওকে ভালো লেগেছে। তুমি খালা আমার সাথে কথা বলো, আমি ওই মেয়েকেই বিয়ে করব।
নূরজাহান বেগম তার সবচেয়ে আদরের নাতির আবদার ফেলতে পারলেন না। তিনি ঠিক করলেন সকালের সাথে শাহিনের বিয়ে দিয়েই ছাড়বেন। এ বাড়ির বড় নাতি সে, তার পছন্দই শেষ কথা। পরদিন সকালটা মির্জা বাড়িতে শুরু হলো এক চাপা উত্তেজনা নিয়ে। নূরজাহান বেগম তার সিদ্ধান্ত নিতে এক মুহূর্ত দেরি করেননি। শাহিন যেহেতু নিজে থেকে একটা আবদার করেছে, তা পূরণ করা তার প্রথম দায়িত্ব। তিনি ফজরের নামাজ সেরিয়ে মনোয়ারাকে ডেকে পাঠালেন নিজের ঘরে। মনোয়ারা বেগমের বুকটা অকারণেই কেঁপে উঠল। তার শাশুড়ি সাধারণত এত সকালে তাকে ডাকেন না, যদি না খুব জরুরি কিছু ঘটে। শোনো ছোট বউ, তোমার সাথে আমার জরুরি কথা আছে। জি আম্মা, বলেন। তোমার বোনের মেয়ের সকাল, মেয়েটাকে তো মাশাআল্লাহ দেখতে শুনতে ভালো, বয়সও হয়েছে। সকালের মা শাহানাকে তো পাত্র খুঁজতেই হবে। হ্যাঁ আম্মা, তা তো খুঁজবেই, ওর জন্য ভালো সম্বন্ধও আসছে। আর খুঁজতে হবে না, ঘরের ছেলে ঘরেই আছে, আমার শাহিন। মনোয়ারার মনে হলো তার কানের ভেতর কেউ গরম সিসা ঢেলে দিল। তিনি বিস্ময়ে এতটাই হতবাক যে মুখ দিয়ে কোনো কথা বের হলো না। তিনি তো এই মেয়েকে মনে মনে ধ্রুবর জন্য ঠিক করে রেখেছিলেন। শাইন? কিন্তু আম্মা, শাইন তো মানে... আমার নাতি লাখে একটা, দেখতে রাজপুত্রের মতো, আর এখন ব্যবসাও সামলাচ্ছে। সে নিজের মুখে আমাকে বলেছে সকালকে তার পছন্দ হয়েছে। ছেলেটা এবার থিতু হতে চাইছে, এটা তো ভালো কথা। কিন্তু সকাল তো এখনো বাচ্চা আম্মা, সবে এসএসসি দিল। বাচ্চা না, এই বয়সে আমি তোমার শ্বশুরের সংসার সামলেছি। তুমি বরং তোমার বোনকে ফোন দাও, বলো আমরা সম্বন্ধ নিয়ে এগোতে চাই। আমার বড় নাতির পছন্দ, এখানে যেন কোনো কিন্তু আসে না। মনোয়ারা আর এক বর্ণ কথা বলার সাহস পেলেন না। শাশুড়ির হুকুম অমান্য করার ক্ষমতা তার নেই। ভারী মন নিয়ে তিনি নিজের ঘরে ফিরে এলেন। ধ্রুবকে তিনি কি করে বোঝাবেন? আর সকাল, মেয়েটা কি এই সম্বন্ধ মানবে? তার চেয়েও বড় কথা, শাহিনের মতো ছেলের হাতে সকালকে তুলে দেওয়া যায়? তিনি নিজের মনকে প্রবোধ দিতে পারলেন না। সকাল তখন মৃদুর সাথে ছাদে রোদ পোহাচ্ছিল। শীতের সকালের মিষ্টি রোদ তার লম্বা ভেজা চুলে পড়ে চিকচিক করছে। কিরে সকাল, তুই নাকি ঢাকায় থাকবি না? ভাইয়া বলছিল তুই ভালো কলেজে ভর্তি হবি। খালাম্মা তো তাই বললো, কিন্তু আমার ভয় লাগে। শহরের মেয়েরা কত স্মার্ট, আমি তো কিছুই পারি না। ধুর পাগলি, তুই যা সুন্দর, সব ছেলেরাই তোর দিকে তাকিয়ে থাকবে। দেখিস আমার ধ্রুব ভাইয়াও। মৃদু কথাটা শেষ করার আগেই সকাল লজ্জায় লাল হয়ে গেল। ধ্রুবর নাম শুনলেই মেয়েটার বুকের ভেতরটা কেমন শিরশির করে ওঠে। সেই রাতের কথা তার স্পষ্ট মনে আছে। করিডোরে লোকটা কেমন গম্ভীর চোখে তার দিকে তাকিয়েছিল, কিন্তু সেই চাহনিতে অদ্ভুত এক নির্ভরতা ছিল। মিতু আপু, ধ্রুব ভাইয়া কি খুব রাগী? রাগী? না রে, ভাইয়া একটু গম্ভীর, তবে মনটা ভালো। বিশেষ করে শাহিন ভাইয়ের মতো না। ঠিক সেই মুহূর্তে ধ্রুব তার স্টাডি রুমে বসে ল্যাপটপের দিকে তাকিয়েছিল, কিন্তু তার মাথায় ঘুরছিল অন্য চিন্তা। শাহিনকে সে চেনে, সে এত সহজে টাকা ফেরত দেবে না। আর হঠাৎ তার সকালকে বিয়ে করার শখ জাগলো কেন? ধ্রুবর কপালে ভাঁজ পড়ল। সে দ্রুত কিছু হিসাব মেলাতে লাগলো। শাহিনের 25 লক্ষ টাকা দরকার, আর সে হঠাৎ করেই এমন একটা মেয়েকে বিয়ে করতে চাইছে যার পরিবার সচ্ছল। তার মানে সে যৌতুক হিসেবে এই টাকাটা আদায় করার ধান্দায় আছে। হারামজাদা। ধ্রুবর মেজাজ বিগড়ে গেল। সে শুধু টাকার জন্য চিন্তিত নয়। শাহিন যে মেয়েটাকে টার্গেট করেছে সে তার খালাতো বোন। একটা সরল মেয়েকে এভাবে বাঘের মুখে ঠেলে দেওয়া যায় না। সে ল্যাপটপ বন্ধ করে দ্রুত ঘর থেকে বের হলো। তার এক্ষুনি আনোয়ার চাচার সাথে কথা বলা দরকার, কিন্তু চাচাকে বলার আগে শক্ত প্রমাণ দরকার। সে ঠিক করলো আজকে সে অফিসের মেইন সার্ভার থেকে শাহিনের সব ট্রানজ্যাকশন অরিজিনাল কপি বের করে আনবে। সে যখন করিডোর দিয়ে যাচ্ছিল ঠিক তখনই তার মায়ের ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় মনোয়ারার কান্নার শব্দ পেল। আপা, আমি তোকে কি করে বোঝাই? আম্মার হুকুম, শাইনের জন্য তিনি সকালকেই চাইছেন। ধ্রুবর পা দুটো যেন মাটিতে গেঁথে গেল। সে যা সন্দেহ করেছিল তাই। দাদি এরই মধ্যে চাল চেলে দিয়েছেন। সে আর এক মুহূর্ত দাঁড়ালো না। রাগে তার কপাল দপদপ করতে লাগলো। সে সোজা দাদির ঘরের দিকে পা বাড়ালো। কি রে ধ্রুব, তুই অসময়ে? দাদি, তুমি নাকি শাহিন ভাইয়ের সাথে সকালের বিয়ের কথা বলছো? হ্যাঁ তো,
শাহিন পছন্দ করেছে, ভালো কথা। তোর কোনো আপত্তি আছে? দাদি, শাহিন ভাই এখনো সেটেলড না, আর সকাল অনেক ছোট। এত তারা কিসের? তুই বড়দের কথায় নাক গোলাবি না ধ্রুব। শাহিন তোর বড়, সে বিয়ে করতে চাইছে, এটাই অনেক। তুই তোর কাজ কর গিয়ে। ধ্রুব বুঝতে পারলো দাদিকে বুঝিয়ে লাভ নেই, তিনি শাহিনের ব্যাপারে অন্ধ। সে শুধু একটা কথাই বলল, এই বিয়েটা ঠিক হবে না দাদি, পরে যেন আমাকে দোষ দিও না। ধ্রুব বেরিয়ে আসতেই দেখলো শাহিন দরজার আড়ালে দাঁড়িয়ে সব শুনছিল। ধ্রুবকে দেখেই সে একটা বিদ্রুপের হাসি দিল। কি ব্যাপার ভাই, বিয়েতে তোমার এত আপত্তি কেন? তুমিও কি ওই গ্রাম্য ভুট্টাকে পছন্দ করা শুরু করলে নাকি? শাহিন, মুখ সামলে কথা বল। রিল্যাক্স ব্রো, ওই মেয়ে আমার টার্গেট, আর আমি যা টার্গেট করি তা আমি পাই। তুমি তোমার হিসেব নিয়ে থাকো। শাহিনের হাতটা ঝটকা মেরে সরিয়ে দিয়ে বলে, তোর টার্গেট কি আমি জানি। টাকার জন্য একটা মেয়ের জীবন নষ্ট করতে দেব না। টাকা? কে বললো টাকার কথা? আমি তো সকালের প্রেমে পড়েছি। শাহিনের নির্লজ্জ হাসি দেখে ধ্রুবর গা জ্বলে গেল। সে কোনো উত্তর না দিয়ে দ্রুত বেরিয়ে গেল। তার এখন দুটো কাজ, এক শাহিনের জালিয়াতির প্রমাণ জোগাড় করা, দুই যে কোনো মূল্যেই বিয়ে ভাঙা। এদিকে আজ মিতু ভার্সিটি যায়নি। সে সকাল থেকে সামিরের ম্যাচের সামনে দাঁড়িয়ে আছে। আজ সামিরের সেই ইন্টারভিউয়ের রেজাল্ট দেওয়ার কথা। ধ্রুব ভাইয়া বলেছিল চাকরিটা হয়েই যাবে। লোকটা আসছে না কেন? চাকরিটা হলে অন্তত তার মুখের ওই দ্বিধাটা তো কাটবেই। প্রায় 1 ঘন্টা পর সামিরকে দেখা গেল। মুখটা শুকনো, দেখেই বোঝা যাচ্ছে কিছু একটা গড়বড় হয়েছে। মিতু দৌড়ে তার সামনে গেল। কি হয়েছে স্বামীর ভাই, আপনার চাকরিটা হয়নি? মাথা নিচু করে, চাকরিটা হয়েছে। সত্যি? আলহামদুলিল্লাহ। তাহলে আপনার মুখ এমন শুকনো কেন? জয়নিং লেটার দিয়েছে, পোস্টিং পড়েছে খুলনায়, হেড অফিসে না। মিতুর সব আনন্দ এক মুহূর্তে উবে গেল। খুলনা? তার মানে সামির ভাই ঢাকা ছেড়ে চলে যাবে? কবে যেতে হবে? সামনের সপ্তাহের মধ্যেই। আপনি যাবেন না স্বামীর ভাই, প্লিজ। আমি ভাইয়াকে বলবো, ভাইয়া আপনাকে ঢাকায় পোস্টিংয়ের ব্যবস্থা করে দেবে। মিতু, পাগলামি করো না, আমার এই চাকরিটা খুব দরকার। ধ্রুব এমনিতেই অনেক করেছে, আর কত? তাহলে আমি কি করব? আপনি চলে গেলে আমি... কঠিন গলায়, তুমি তোমার পড়াশোনা করবে। আমার মতো একটা বেকার ছেলের জন্য তোমার এত ভাবার দরকার নেই। পথ ছাড়ো। সামির মিতুকে পাশ কাটিয়ে দ্রুত হেঁটে চলে গেল। সে একবারও পেছনে ফিরে তাকালো না। মিতু রাস্তার উপরে দাঁড়িয়েই কাঁদতে লাগলো। সামির যত দূরে যাচ্ছিল তার বুকটা ততটাই খালি হয়ে আসছিল। সে জানে না সামিনও গলির মোড়ে দাঁড়িয়ে নিজের চোখ মুছছে। আমাকে যেতেই হবে মিতু, তোমার চোখের সামনে থাকলে আমি নিজেকে ধরে রাখতে পারবো না। এই দূরত্বই হয়তো আমাদের জন্য ভালো। সন্ধ্যায় মির্জা বাড়িতে থমথমে পরিবেশ। মনোয়ারা মেয়েটাকে কিছুতেই বলতে পারছেন না যে তার জন্য শাহিনের প্রস্তাব এসেছে। সকালেও ধ্রুবর সেই সকালের গম্ভীর মুখটা বলতে পারছে না। সে রান্নাঘরে মনোয়ারাকে সাহায্য করছিল। খালা, ধ্রুব ভাইয়া কি আমার উপর রেগে আছে? না রে মা, ও এমনিতেই কাজের চাপে থাকে, তুই ওকে নিয়ে ভাবিস না। ঠিক তখনই শাহিন রান্নাঘরে ঢুকলো। সে আজ পাঞ্জাবি পরেছে, সেজেগুজে একদম ভালো ছেলে। খালাম্মা, সকালকে একটু ছাড়ো তো, মেয়েটা সেই গ্রাম থেকে এসেছে, কিছুই দেখেনি। আমি ভাবছিলাম ওকে একটু ঘুরিয়ে আনবো। সকালের বুকটা ছ্যাদ করে উঠল। এই লোকটার চাহনি তার একদম ভালো লাগে না, কেমন যেন গা ঘিন ঘিন করে। না শাহিন ভাই, আমার কাজ আছে। আরে কিসের কাজ? চলো ফুচকা খেয়ে আসি। শাহিন প্রায় জোর করেই সকালের হাত ধরতে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে রান্নাঘরের দরজায় এসে দাঁড়ালো ধ্রুব। তার চোখ দুটোর আগে লাল হয়ে আছে। শাহিন ভাই, তোমার হাতটা সরাও। আরে ধ্রুব, তুই? আমি তো সকালকে। ও আমার সাথে যাবে। সকাল, তুমি রেডি হয়ে নাও, আমরা বাইরে যাচ্ছি। সকাল বিস্ময়ে একবার ধ্রুবকে একবার শাহিনকে দেখল। ধ্রুবর হুকুম সে অমান্য করতে পারল না। চুপচাপ মাথা নেড়ে নিজের ঘরের দিকে চলে গেল। বাহ, আমার শিকারের উপর দেখছি তোমারও নজর পড়ে গেছে ভাই। শাহিনের কানের কাছে মুখ এনে বলে, ওটা শিকার নয়, আমার খালাতো বোন। আর তুই যদি ওর 1 কিলোমিটারের মধ্যেও আসিস তাহলে ওই 25 লক্ষ টাকার হিসাব আমি কালকেই দাদির টেবিলের ওপর রাখবো। শাহিন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ধ্রুব যে এতটা বেপরোয়া হয়ে উঠবে তা সে ভাবেনি। ধ্রুব আর এক মুহূর্ত না দাঁড়িয়ে নিজের ঘরে গেল।
তার মন বলছে এই পিচ্চি মেয়েটাকে রক্ষা করার দায়িত্ব এখন তারই। ধ্রুবর সেই শীতল আদেশ সূচক গলার স্বরে সকালের বুকের ভেতরটা কেমন কেঁপে উঠেছিল। ঠিক তেমনই এক অদ্ভুত স্বস্তিও অনুভব করেছিল। শাহিনের পিচ্ছিল চাহনি আর তেলে কথার খোরাটপ থেকে সে যেন মুক্তি পেয়েছে। সে কোনো কথা না বলে দ্রুত পায়ে নিজের ঘরে চলে গেল। তার ঠিক পেছনেই ধ্রুবর গলার আওয়াজ ভেসে এলো, আম্মা আমি আসছি। শাহিন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার ঠোঁটের কোণে লেগে থাকা বিদ্রুপের হাসিটা তখনও মিলিয়ে যায়নি, কিন্তু চোখ দুটো জ্বলছে। এই প্রথমবার ধ্রুব তার কোনো বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করলো, তাও এমন একটা তুচ্ছ মেয়ের জন্য। খুব বার বেড়েছে, ঠিক আছে, খেলাটা তাহলে জমেই গেল। সে হনহন করে নিজের ঘরের দিকে গেল না, সোজা গেল দাদি নূরজাহান বেগমের ঘরের দিকে। এ বাড়িতে তার সবচেয়ে বড় অস্ত্র হলো তার দাদির স্নেহ। সকাল ঘরে এসে আয়নার সামনে দাঁড়ালো। তার বুক এখনো ধুকপুক করছে। সেটি কি পড়বে বুঝতে পারছিল না। ধ্রুব ভাইয়া তাকে রেডি হতে বলেছে, কিন্তু কেন? লোকটা তো তাকে পাত্তাই দেয় না, সবসময় গম্ভীর হয়ে থাকে। আজ হঠাৎ এমন আচরণ কেন? সে কি শাহিন ভাইয়ের হাত থেকে তাকে বাঁচালো? কি রে, হাঁ করে দাঁড়িয়ে আছিস যে? ভাইয়া তোকে ডাকলো আর তুই এখনো রেডি হসনি? আপু কি পরবো? আর ধ্রুব ভাইয়া কেন এমন করলেন? বুঝিস না, শাহিন ভাই একটা আস্ত বদমাস। ভাইয়া তোকে ওর থেকে সেভ করলো। যা, একটা ভালো জামা পরে আয়, ভাইয়ার সাথে প্রথম ডেটিং। থ্যাত আপু, ডেটিং না। সকাল দ্রুত একটা সাধারণ সালোয়ার কামিজ পরে নিল। চুলটা আঁচড়ে বেনি বাঁধতে শুরু করলো। তার লম্বা চুলই তার সম্পদ। সে যখন তৈরি হয়ে ড্রয়িং রুমে এলো, ধ্রুব তখন জুতোর ফিতা বাঁধছিল। ধ্রুব সকালের দিকে একবার তাকালো। খুব সাধারণ সাজ, কিন্তু এই লম্বা বেনি আর মায়াবী চোখ দুটোই কেমন যেন একটা ঘোরাচ্ছে। চলো। ধ্রুব একটা রিক্সা ডাকলো। সকাল রিক্সার এক কোণে গুটিয়ে বসে আছে। ধ্রুব তার থেকে যথেষ্ট দূরত্ব রেখেই বসলো। রিক্সা চলতে শুরু করেছে। ঢাকার কোলাহল, গাড়ির হর্ন, মানুষের চেঁচামেচি, এসবের কিছুই সকালের কানে ঢুকছিল না। তার সমস্ত মনোযোগ পাশে বসে থাকা গম্ভীর মানুষটার দিকে। লোকটার গায়ের পারফিউমের একটা হালকা পুরুষালী ঘ্রাণ তার নাকে আসছে। শাহিন ভাই তোমাকে কিছু বলেছে? না মানে উনি বলছিলেন ফুচকা খাওয়াতে নিয়ে যাবেন। ধ্রুবর এই একটা হুমের মধ্যে যে কতটা শীতলতা ছিল তা সকালকেও ছুঁয়ে গেল। সে আর কথা বলার সাহস পেল না। রিক্সা একটা লেকের পাড়ে এসে থামলো। নিরিবিলি পরিবেশ। ধ্রুব রিক্সাওয়ালাকে ভাড়া মিটিয়ে সকালকে নিয়ে হাঁটতে শুরু করলো। সকাল, তোমাকে একটা কথা বলার জন্য এনেছি। জি। শাহিন ভাইয়ের থেকে 100 হাত দূরে থাকবে। এই কথাটা শাহিনও তাকে বলেছিল, কিন্তু শাহিনের কথাই ছিল অধিকার খাটানোর চেষ্টা, আর ধ্রুবর কথায় আছে স্পষ্ট সতর্কবাণী। কেন ধ্রুব ভাইয়া? উনি থেমে গিয়ে সকালের দিকে সরাসরি তাকিয়ে বলে, কারণ লোকটা ভালো না। তোমার সরলতার সুযোগ নেওয়ার চেষ্টা করবে। এই বাড়িতে যতদিন আছো আমার বোন মিতুর মতোই তুমিও আমার দায়িত্ব, বুঝেছো? সকাল ধ্রুবর চোখের দিকে তাকালো। সে গম্ভীর চোখে কোনো রাগ নেই, আছে এক অদ্ভুত গভীরতা আর সতর্কতা। সকাল সম্মতি জানিয়ে মাথা নাড়ল। ধ্রুবর মনে হলো মেয়েটা হয়তো ভয় পেয়েছে। সে পরিবেশটা হালকা করার চেষ্টা করলো। ফুচকা খাবে? আপনি খাওয়াবেন? কেন? আমি খাওয়ালে বিষ মিশিয়ে দেব নাকি? এই প্রথম সকাল ধ্রুবকে ভালোভাবে হাসতে দেখল। লোকটা হাসলে তার গালের একপাশে হালকা টোল পড়ে। সকালের সব ভয় উবে গেল। সেও হেসে ফেলল। না, খাবো। ধ্রুব ফুচকার অর্ডার দিল। দুজনে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে। ধ্রুব খেয়াল করলো মেয়েটা ঝাল লাগলেও কাচুমাচু করে খাচ্ছে, কিন্তু কিছু বলছে না। ঝাল লেগেছে? মামা একটা দই ফুচকা দেন। সকালে অবাক হয়ে দেখল, যে মানুষটাকে সে বাঘের মতো ভয় পেত সে তার ছোট ছোট বিষয়গুলো কি করে খেয়াল রাখছে। তার মনটা ভালো লাগায় ভরে গেল। অন্যদিকে মির্জা বাড়িতে তখন লঙ্কাকাণ্ড চলছে। শাহিন সোজা তার দাদি নূরজাহানের কাছে গিয়ে হাজির হয়েছে। দাদি, তুমি থাকতে আমার এই অপমান। আমি একটা মেয়েকে পছন্দ করলাম, ওকে একটু ঘুরতে নিয়ে যেতে চাইলাম, আর ধ্রুব সবার সামনে থেকে ওকে আমার মুখের উপর থেকে ছিনিয়ে নিয়ে গেল। কি? ধ্রুবর এত বড় সাহস? আম্মা, আমি তো আগেই বলেছিলাম ওই মনোয়ারার চাল এটা। সে তার বোনের মেয়েকে এনেছে, এখন নিজের ছেলের সাথে লাগানোর ধান্দা করছে, আর আমার শাহিন পছন্দ করাতেই তার হিংসে হচ্ছে। মনোয়ারা, ছোট বউ। মনোয়ারা বেগম ছুটে এলেন। তার বুক শুকিয়ে কাঠ। তোমার ছেলে আমার নাতির পছন্দের মেয়েকে নিয়ে ঘুরতে গেছে কোন সাহসে?
আম্মা, ধ্রুব তো। চুপ করো, তোমার ছেলেকে সামলাও। আর তোমার ওই বোনের মেয়েকে বলো বেশি বার না বাড়তে। আমি শাহিনের সাথেই ওর বিয়ে দেব, এটাই আমার শেষ কথা। যাও, এখন ধ্রুব ফিরলেই ওকে আমার ঘরে পাঠাবে, আমি ওর সাথে কথা বলবো। মনোয়ারা বেগম কান্না চেপে নিজের ঘরে ফিরে এলেন। তার সব পরিকল্পনা ভেস্তে যাচ্ছে। ধ্রুব কেন এমন করতে গেল? সে কি তাহলে? ঠিক সেই মুহূর্তে মিতু তার ঘরে বিছানায় উপর হয়ে কাঁদছিল। সামির চলে যাবে খুলনা। সে ফোনটাও ধরছে না। তার মনে হচ্ছে তার পৃথিবীটা শেষ হয়ে যাচ্ছে। সকাল যখন ধ্রুবর সাথে রিকশায় পেয়েছিল, তার মনটা ফুরফুরে ছিল। ধ্রুব আর তেমন কোনো কথা বলেনি, কিন্তু তার উপস্থিতি সকালকে একটা অদ্ভুত নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছিল। রিকশা বাড়ির সামনে থামল। ধ্রুব ভাড়া মিটিয়ে আগে হাঁটছে, সকাল তার পিছু পিছু। গেট দিয়ে ঢোকার সময়ই সে দেখলো বারান্দায় আনোয়ার, মির্জা আর শাহিন দাঁড়িয়ে আছে। শাহিনের মুখে একটা ক্রূর হাসি। সকাল দ্রুত পায়ে ঘরে ঢুকে গেল। সে সোজা মিতুর ঘরে গেল। আপু আপু দেখো। কথা শেষ হলো না, সে দেখলো মিতু বিছানায় উপর হয়ে কাঁদছে। বালিশ ভিজে গেছে। কি হয়েছে মিতু, কাঁদছো কেন? ও চলে যাচ্ছে সকাল। সামির ভাইয়া খুলনা চলে যাচ্ছে, চাকরি পেয়েছে। সামির ভাইয়া ধ্রুব ভাইয়ের বন্ধু? তুই ভাইয়াকে একটু বলবি? ভাইয়াকে বললেই সামির ভাইয়া হয়তো ঢাকাতে চাকরিটা পেয়ে যাবে। ভাইয়াকে বলবি ও যেন সামির ভাইয়াকে যেতে না দেয়। আচ্ছা আমি বলবো, তুমি কেঁদো না আপু। সকাল মিতুর মাথায় হাত বুলিয়ে দিল। সে তখনও জানে না সে নিজেই কত বড় এক ঝড়ের মধ্যে পড়তে যাচ্ছে। ধ্রুব ঘরে ঢুকতেই তার মা মনোয়ারা এসে দাঁড়ালেন। ধ্রুব, তোর দাদি তোকে ডেকেছে। তুই শাহিনের পছন্দের মেয়ের সাথে। আম্মা, শাহিন ভাই সকালকে পছন্দ করে না। ও একটা চাল চালছে। চাল? কিসের চাল? সে তুমি বুঝবে না। আমাকে আগে দাদির সাথে কথা বলতে দাও। ধ্রুব তার দাদির ঘরের দিকে পা বাড়ালো। সে জানে এই বাড়িতে আজ একটা বোঝাপড়া হবে। সে দাদির ঘরে ঢুকতেই দেখলো সেখানে শাহিন, তাসলিমা আর আনোয়ার মির্জাও উপস্থিত। নূরজাহান বেগম খাটের উপরে বসে পান চিবোচ্ছেন। তার মুখ গম্ভীর। এসেছো, বসো। তোমার নাকি আজকাল খুব ডানা গজিয়েছে। দাদি, তুমি কি বলতে চাও বলো? তুমি শাহিনের পছন্দের মেয়েকে নিয়ে বাইরে গিয়েছিলে কেন? শাহিন ভাই ওকে বিরক্ত করছিল, তাই আমি ওকে সরিয়ে এনেছি। মিথ্যা কথা দাদি, আমি ওর সাথে ভালোভাবেই কথা বলছিলাম। ধ্রুব এসে আমাকে অপমান করছে। আমার ছেলেটা একটা মেয়েকে পছন্দ করেছে, আর ধ্রুব সেটাতেও বাধা দিচ্ছে। চুপ করো তাসলিমা। আর শাহিন, তুইও চুপ কর। ধ্রুব, কি হয়েছে খুলে বল। ধ্রুব সবার মুখের দিকে একবার তাকালো। সে এখানে শাহিনের চুরির কথা বলতে পারবে না। বললে পরিবার ভেঙে যাবে আর তাকে অন্যভাবে সামলাতে হবে। দাদি, শাহিন ভাই সকালকে বিয়ে করার যোগ্য না। কি? আমার নাতি অযোগ্য? আর তুই কিসের যোগ্য? তুই? আমি সকালকে বিয়ে করব। পিন পতন নীরবতা নেমে এলো ঘরটায়। নূরজাহানের মুখের পান গাল থেকে পড়ে গেল। শাহিন বিস্ময়ে হতভাগ। আনোয়ার, মির্জা আর তাসলিমার চোখ কপালে। সকালের সাথে যদি কারো বিয়ে হয় সেটা আমার সাথে হবে, শাহিন ভাইয়ের সাথে না। ধ্রুবর শেষ কথাটা যেন একটা পারমাণবিক বোমার মতো নূরজাহান বেগমের ঘরে ফাটল। সকালের সাথে যদি কারো বিয়ে হয় সেটা আমার সাথে হবে। পিনপত নীরবতা। শাহিনের চোখ দুটো জ্বলে উঠল, যেন সে এক্ষুনি ধ্রুবর টুটি চেপে ধরবে। তাসলিমা বেগম যেন বিশ্বাসই করতে পারছিলেন না তিনি কি শুনলেন। আনোয়ার, মির্জার মতো গম্ভীর মানুষও থমকে গেছে। আর নূরজাহান বেগমের পান জীবাণু মুখটা স্থির হয়ে আছে। প্রথমে নীরবতা ভাঙলেন তিনি। কি বললি তুই? যা শুনেছ তাই দাদি। সকালকে যদি এই বাড়ির বউ করতেই হয় তাহলে আমি ওকে বিয়ে করব। অসম্ভব দাদি, ও মিথ্যা বলছে। ও শুধু আমার পথের কাঁটা হতে চাইছে। ওই পিচ্চি মেয়েকে ও বিয়ে করবে। ও তো ওকে পাত্তাই দিত না। দেখলেন আম্মা, দেখলেন? আমি বলিনি মনোয়ারা চাল এটা? সে তার বোনের মেয়েকে এনেছে আমার ছেলের কপাল পোড়াতে। ধ্রুবকে দিয়ে সে এই কথা বলাচ্ছে। ওই মেয়ে নির্ঘাত ধ্রুবকে জাদু করেছে। মনোয়ারা বেগম এতক্ষণ দরজার আড়ালে দাঁড়িয়ে কাঁপছিলেন। ধ্রুবর কথায় তিনি যতটা খুশি হয়েছিলেন, তাসলিমার কথায় ততটাই ভয় পেলেন। তিনি দ্রুত ঘরে ঢুকলেন। আপা, আল্লাহর দোহাই লাগে, এইসব বলবেন না। আমি কিছুই জানি না। ধ্রুব, তুই কি বলছিস এইসব?
আমি ঠিক কথাই বলছি আম্মা। লাঠিতে ভর দিয়ে উঠে দাঁড়িয়ে বলে, তোর এত বড় সাহস, তুই আমার মুখের ওপর কথা বলিস? আমি ঠিক করেছি শাহিনের সাথে সকালের বিয়ে হবে, মানে হবে। শাহিন আমার বড় নাতি, বাড়ির প্রথম হোক তার। আর আমি তোমার ছোট নাতি, হক আমারও আছে। শাহিন ভাই কেন ওই মেয়েকে বিয়ে করতে চাইছে সেটা আমি জানি। শাহিনের বুকটা ধরাস করে উঠল। ধ্রুব কি তাহলে 25 লক্ষ টাকার কথাটা সবার সামনে বলে দেবে? কি জানিস তুই? কি জানিস? আমি ওকে পছন্দ করি, তাই বিয়ে করতে চাই। এতে তোর সমস্যা কি? শাহিনের চোখের দিকে সরাসরি তাকিয়ে, তোর পছন্দটা হুট করে জাগলো কেন সেটা নিজেকে জিজ্ঞেস কর। দাদি, আমি তোমাকে শেষবারের মতো বলছি, এই বিয়েতে আমার আপত্তি আছে। আর আমার আপত্তির কারণটা খুব শক্ত। কি কারণ? ধ্রুব এক মুহূর্ত ভাবল, সে যদি এখন চুরির কথাটা বলে তাহলে তার চাচা আনোয়ার মির্জার সম্মান ধুলোয় মিশে যাবে, পরিবারের ব্যবসার সুনাম নষ্ট হবে। সে অন্য পথ ধরল। কারণটা হচ্ছে সকাল আমাকে পছন্দ করে, তোমাকে নয়। শাহিন ভাই। এটা ছিল দ্বিতীয় বোমা। শাহিন এবার অবিশ্বাসে হেসে ফেলল। কি? ওই মেয়ে তোকে পছন্দ করে? ও তো তোর সামনে ভয় কথাই বলতে পারে না। ওটা ভয় নয়, লজ্জা, যেটা তোর মতো মানুষের বোঝার ক্ষমতা নেই। ধ্রুব, তুমি কি মেয়েটার সাথে কথা বলছো? কথা হয়েছে। সব মিথ্যা, সব ওই মনোয়ারার শেখানো। আমি এই বিয়ে মানি না। শাহিনের সাথেই সকালের বিয়ে হবে। ধ্রুব, তুই যদি আমার কথার অবাধ্য হোস তাহলে এই বাড়িতে তোর জায়গা হবে না। ঠিক আছে দাদি, জায়গা না হলে হবে, কিন্তু শাহিন ভাইয়ের সাথে সকালের বিয়ে আমি হতে দিচ্ছি না। দরকার হলে আমি কালই সকালকে নিয়ে এখান থেকে চলে যাব। এই হুমকিটা নূরজাহান বেগম আশা করেননি। ধ্রুব, যে কিনা বাড়ির সবচেয়ে শান্ত আর অনুগত ছেলে, সে আজ বিদ্রোহ করছে। তিনি স্তব্ধ হয়ে বসে পড়লেন। ধ্রুব আর এক মুহূর্তও দাঁড়ালো না। সে ঘর থেকে বেরিয়ে সোজা মিতুর ঘরের দিকে গেল। মিতুর ঘরে তখন অন্য দৃশ্য। সকাল তার পাশে বসে আছে। মিতু এখনো ফুপিয়ে কাঁদছে। তুই চিন্তা করিস না, ভাইয়া ফিরলে আমি কথা বলবো। সামির ভাইয়াকে ভাইয়া খুব ভালোবাসে, ভাইয়ার কথা ফেলবে না। আপু, বাইরে খুব চেঁচামেচি হচ্ছিল, ঠিক কি আছে? মিতু কিছু বলার আগেই ধ্রুব দরজায় নক করলো। মিতু দরজা খুলতেই ধ্রুবকে দেখে অবাক হলো। ধ্রুবর মুখ টকটকে লাল, কপালে রগ দপদপ করছে। মিতু, তুই একটু আমার ঘরে যা, আমার সকালের সাথে কথা আছে। এখন কি হয়েছে ভাইয়া? যা বলছি তাই কর। মিতু আর কথা বাড়ালো না। সে বুঝতে পারছিল বড় কিছু একটা ঘটেছে। সে ঘর থেকে বেরিয়ে যেতেই ধ্রুব ভেতরে ঢুকে দরজাটা হালকা করে ভিড়িয়ে দিল। সকাল খাটের উপরে গুটিসুটি মেরে বসে আছে। ধ্রুবর এমন রুদ্রমূর্তি সে আগে দেখেনি। ভয়ে তার গলা শুকিয়ে আসছে। ধ্রুব তার দিকে এগিয়ে এলো না, ঘরের মাঝখানেই দাঁড়িয়ে রইল। ফুচকা ভালো ছিল? সকালে এই প্রশ্নের জন্য প্রস্তুত ছিল না। সে অবাক হয়ে মাথা নাড়ালো। জি। আমাকে তোমার ভয় লাগে তাই না? না। মিথ্যা বলছো। আমার সামনে এলে তুমি কাঁপতে থাকো। সকাল কি উত্তর দেবে ভেবে পেল না। সে শুধু তার শাড়ির আঁচল খামচে ধরে রইল। একটু আগে দাদির ঘরে আমি কিছু কথা বলেছি। আমি শুনেছি চেঁচামেচি। দাদি শাহিন ভাইয়ের সাথে তোমার বিয়ে ঠিক করেছেন। সকালের বুকটা ধরাস করে উঠল। সেই ভয়টাই সত্যি হলো। শাহিনের ওই লোলুপ চাহনির কথা মনে পড়তেই তার গা গুলিয়ে উঠল। সে আতঙ্কিত চোখে ধ্রুবর দিকে তাকালো। আমি এই বিয়ে করব না, আমি বাড়ি চলে যাব। আস্তে করে সকালের দিকে এক পা এগিয়ে বলে, আমি জানি তুমি করবে না, তাই আমি দাদিকে বলে দিয়েছি এই বিয়ে হবে না। দাদি কি রাজি হয়েছেন? না। সকালের মুখটা আবার ফ্যাকাশে হয়ে গেল। তিনি রাজি হতেন না, তাই আমাকে একটা কথা বলতে হয়েছে। কি কথা? ধ্রুব কয়েক মুহূর্ত সকালের দিকে তাকিয়ে রইল। মেয়েটার ডাগর চোখ দুটো জলে ভরে উঠেছে। লম্বা বেনিটা বুকের উপরে পড়ে আছে। ধ্রুবর মনে হলো এই মেয়েটাকে রক্ষা করা শুধু তার দায়িত্ব নয়, তার চেয়েও বেশি কিছু। আমি দাদিকে বলেছি আমি তোমাকে বিয়ে করতে চাই। সকালে মনে হলো সে ভুল শুনেছে। তার কান ভো ভো করতে লাগলো। সে ফ্যাল করে ধ্রুবর দিকে তাকিয়ে রইল। কি? শাহিন ভাইয়ের হাত থেকে তোমাকে বাঁচানোর আর কোনো উপায় আমার কাছে ছিল না।
সকালে সব আশা এক মুহূর্তে নিভে গেল। তাহলে লোকটা তাকে বিয়ে করতে চায় না, শুধু তাকে বাঁচানোর জন্যই এই কথা বলেছে? এটা তো দয়া। সকালের চোখে পানি চলে এলো। সে বুঝতে পারছিল না এটা কিসের পানি, অপমানের নাকি স্বস্তির। আপনাকে আমার জন্য এত বড় মিথ্যা কথা বলতে হবে না। আমি কালকেই বাড়ি চলে যাব, খালামাকে বললেই। তুমি কোথাও যাবে না? তাহলে আমি কি করব? দাদি তো আমাকে ওই লোকটার সাথেই। এবার সকালের কাছে এসে দাঁড়ালো। শাহিন তোমাকে বিয়ে করতে চায় কেন জানো? কারণ তোমার বাবার অনেক টাকা, ও একটা বিপদে পড়েছে। সেই টাকা শোধ করার জন্য ও তোমাকে বিয়ে করতে চাইছে। এটা পছন্দের বিয়ে নয়, এটা একটা সওদা। সকালে স্তম্ভিত হয়ে গেল। আমি যদি এখন তোমাকে বাড়ি পাঠিয়ে দেই, শাহিন গ্রামে গিয়েও তোমাকে জ্বালাতন করতে পারে। ওর জেদ খুব খারাপ। তাহলে? সকালের চোখের দিকে সরাসরি তাকিয়ে বলে। তাহলে একটাই উপায়, আমি যা বলেছি সেটাই হবে। সকালের বুঝতে বাকি রইল না ধ্রুব কি বলতে চাইছে। সে শিউরে উঠল। না মানে আপনি তো আমাকে। সকালের কথার মাঝেই বলে। আমি তোমাকে কি বাচ্চা ভাবি? হ্যাঁ ভাবতাম, কিন্তু এখন ভাবছি এই বাচ্চা মেয়েটাই আমার দায়িত্ব। ধ্রুব হাত বাড়িয়ে সকালের গাল থেকে গড়িয়ে পড়া এক ফোঁটা পানি আলতো করে মুছে দিল। আমাকে ভয় পেও না সকাল, আমি শাহিন নই। সকাল ধ্রুবর স্পর্শে কেঁপে উঠল। এই স্পর্শে কোনো লোলুপতা নেই, আছে নির্ভরতা। কিন্তু সে এই লোকটাকে স্বামী হিসেবে ভাববে কি করে? সে লজ্জায় ভয়ে আড়ষ্ট হয়ে গেল। আমি পারবো না, আমাকে মাফ করে দিন। সকাল ঘর থেকে প্রায় দৌড়ে পালিয়ে গেল। সে সোজা রান্নাঘরে তার খালা মনোয়ারার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। মনোয়ারা কিছুই বুঝলেন না, শুধু তার বোনের মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। রুবা একা দাঁড়িয়ে রইল। সকালের প্রত্যাখ্যান তাকে আঘাত করলো, কিন্তু সে জানতো মেয়েটা ভয় পেয়েছে। সে নিজের মনেই হাসলো। পাখিটা বড্ড ভয় পেয়েছে, কিন্তু শাহিনের খাঁচা থেকে বাঁচাতে হলে আমার খাঁচাতেই তোমাকে রাখতে হবে সকাল, তুমি রাজি না হলেও। অন্যদিকে মিতু তার ঘর থেকে ধ্রুব আর সকালের সব কথা শুনেছে। সেও হতভাগ। তার ভাই সকালকে বিয়ে করতে চায়। সে দ্রুত ফোন হাতে নিল। স্বামীর ফোন ধরছে না। সে একটা মেসেজ টাইপ করলো। আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে স্বামীর ভাই, আর বাড়িতেও যুদ্ধ শুরু হয়ে গেছে। ভাইয়া সকালকে বিয়ে করতে চাই, সব কেমন উলট পালট হয়ে যাচ্ছে। আপনি আমাকে ছাড়া খুলনা যাবেন না প্লিজ। স্বামীর তখন বাসের টিকিট কাউন্টারে দাঁড়িয়ে। তার ফোন ভাইব্রেট করলো। মিতুর মেসেজ। সে মেসেজটা পড়লো। ভাইয়া সকালকে বিয়ে করতে চাই। স্বামীর হাসলো। ধ্রুব তাহলে ঠিকই পাখিটাকে জালে আটকাচ্ছে। ভালোই হলো। সে মিতুর মেসেজের কোনো রিপ্লাই দিল না। সে জানে এই রিপ্লাই না দেওয়াটাই মিতুর জন্য সবচেয়ে বড় কষ্ট, কিন্তু সে নিরুপায়। খুলনার টিকিটটা সে কেটেই ফেলল। আর শাহিন তখন তার ঘরে বসে ছটফট করছে। সে তার মাকে ডাকলো। আম্মা, দাদিকে বলো কালকেই যেন উনি শাহানা খালাকে ফোন দেন। ধ্রুব কি বলেছে তাতে কিছু যায় আসে না। দরকার হলে আমি কালকে ওই মেয়েকে তুলে নিয়ে যাব। আমার 25 লক্ষ টাকা যেভাবেই হোক লাগবে। মিতুর ঘর থেকে প্রায় দূরে পালিয়েছিল সকাল। তার কান দিয়ে যেন গরম ধোঁয়া বেরোচ্ছিল। ধ্রুবর বলা শেষ কথাগুলো তার বুকের মধ্যে তীরের মতো বিঁধেছে। শাহিন ভাইয়ের হাত থেকে তোমাকে বাঁচানোর আর কোনো উপায় আমার কাছে ছিল না। তার মানে সবটাই দয়া, আমাকে বাঁচানোর জন্য উনি বিয়ে করতে চাইছেন? আমি কি এতটাই ফেল না? সে সোজা তার খালা মনোয়ারা বেগমের ঘরে ঢুকে তাকে জড়িয়ে ধরে হাওমাও করে কেঁদে ফেলল। মনোয়ারা বেগম এতক্ষণ দরজার আড়ালে দাঁড়িয়ে সবটাই শুনেছেন। তিনি ছেলের সিদ্ধান্তে যতটা খুশি হয়েছিলেন, এখন সকালের কান্না দেখে ততটাই বিভ্রান্ত হলেন। সকালের মাথায় হাত বুলিয়ে বলে। কি হয়েছে মা? ধ্রুব তোকে বকেছে? খালা আমাকে বাড়ি পাঠিয়ে দাও, আমি এখানে থাকবো না। বাড়ি যাবি কেন? ধ্রুব তোকে বিয়ে করতে রাজি হয়েছে। এর চেয়ে খুশির খবর আর কি হতে পারে? এটা খুশির খবর না খালা, উনি আমাকে করুণা করছেন। শাহিন ভাই খারাপ, তাই ওনার হাত থেকে বাঁচাতে উনি আমাকে দয়া দেখাচ্ছেন। আমি ওনার দয়া চাই না। মনোয়ারা বেগম থম মেরে গেলেন। তিনি বুঝতে পারছিলেন না তার ছেলের মাথায় কি ঘুরছে। সে কি সত্যি সকালকে পছন্দ করে, নাকি শুধু শাহিনের উপর জেদ করে এই কাজ করছে? ওদিকে নূরজাহান বেগমের ঘরে তখন যেন আগুন জ্বলছে। ধ্রুবর বিদ্রোহ তিনি মেনে নিতে পারছিলেন না। ওইটুকুন ছেলের এত অস্পর্ধা, আমার মুখের উপর কথা বলে। আমি বেঁচে থাকতে আমার বড় নাতির হক কেউ কেড়ে নিতে পারবে না। আম্মা, সব ওই মেয়ের দোষ। ওই মেয়ে
আমার দুই নাতির মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিয়েছে। ওই মেয়ে ডাইনি, মনোয়ারা আপা জেনে শুনে এই কাজ করছে। দাদি, তুমি এখনো বসে আছো? ধ্রুব ওই মেয়েকে ফুসলে নিয়ে গেছে। তুমি এক্ষুনি মনোহরা খালাকে বলো শাহানা খালাকে ফোন দিতে। বিয়ে আমার সাথেই হবে, আমি ওই মেয়েকেই চাই। হ্যাঁ, তাই হবে। আনোয়ার, তুমি তোমার ভাইকে মানে সারওয়ান মির্জা ডাকো। আজকেই এর একটা হ্যাস্ত করব আমি। ধ্রুবর জেদ বেশি নাকি আমার জেদ বেশি, আজ সেটার প্রমাণ হয়েই যাবে। শাহিনের মুখে একটা ক্রূর হাসি ফুটে উঠল। সে জানে দাদিকে একবার খেপিয়ে তুলতে পারলে ধ্রুবর পক্ষে এই খেলা জেতা সম্ভব নয়। মিতু তখন তার ঘরে ছটফট করছে। একদিকে সামিরের খুলনা চলে যাওয়ার চিন্তা, অন্যদিকে বাড়িতে শুরু হওয়া এই প্রচণ্ড ঝড়ে সে দিশেহারা। সে কোনো মতে সামিরের ফোন নাম্বারটা বের করলো। ফোন বন্ধ। সে মরিয়া হয়ে মেসেজ টাইপ করলো। আপনি ফোন ধরছেন না কেন? আপনি কি জানেন এখানে কি হচ্ছে? ভাইয়া সকালকে বিয়ে করতে চায়, সব উলট পালট হয়ে যাচ্ছে। আপনি কি সত্যি আমাকে এই ঝড়ের মধ্যে একা ফেলে খুলনা চলে যাবেন? মেসেজটা পাঠিয়ে সে ফোনের দিকে তাকিয়ে রইল, কিন্তু কোনো উত্তর এলো না। শহরের আরেক প্রান্তে ছোট্ট একটা মেসেজ সামির তার ব্যাগ গোছাচ্ছিল। ফোনটা সে ইচ্ছে করেই বন্ধ করে রেখেছে। মৃদুর মেসেজটা ফোন খোলার সাথে সাথেই তার চোখে পড়ল। ভাইয়া সকালকে বিয়ে করতে চায়। একটা দীর্ঘশ্বাস ফেলে, তাহলে ধ্রুব শেষ পর্যন্ত পাখিটাকে জালে আটকাচ্ছে। ভালোই হলো। সে মিতুর মেসেজের কোনো রিপ্লাই উত্তর দিল না। সে জানে এই মুহূর্তে মিতুকে কোনো আশা দেওয়া মানে তাকে আরো বেশি কষ্ট দেওয়া। তার চেয়ে এই দূরত্বই ভালো। সে কাল ভোরের বাসের টিকিটটা পকেটে রেখে আবার ব্যাগ গোছানোতে মন দিল। তার বুকটা চিনচিন করছিল, কিন্তু সে নিজেকে বোঝালো বেকার ছেলের ভালোবাসার বিলাসিতা মানায় না। ধ্রুব তার নিজের ঘরে এসে দাঁড়ালো। সকালের বলা করুণা শব্দটা তার মাথায় ঘুরপাক খাচ্ছিল। সে কি সত্যি মেয়েটাকে করুণা করছে? করুণা নাকি? তার মনে পড়ল রিকশায় মেয়েটির গুটিয়ে বসে থাকা, ফুচকা খাওয়ার সময় ঝালে চোখ লাল হয়ে যাওয়া, আর তার লম্বা বেনি। সে বুঝতে পারছিল এটা শুধু দায়িত্ববোধ নয়। শাহিন ওই মেয়েটার দিকে তাকালে তার রক্ত গরম হয়ে যায় কেন? না, এটা করুণা নয়, এটা অধিকার। ও শুধু আমার খালাতো বোন নয়। ঠিক তখনই মনোয়ারা বেগম ঘরে ঢুকলেন। তার মুখ থমথমে। ধ্রুব, তুই কি শুরু করেছিস? মায়ের দিকে না তাকিয়ে বলে, যা করার দরকার তাই করেছি। তুই কি সত্যি ওই মেয়েকে ভালোবাসিস, নাকি শুধু শাইনের সাথে জেদ করছিস? মেয়েটা তোকে ভুল বুঝছে, ও ভাবছে তুই ওকে দয়া করছিস। ধ্রুব থমকে গেল। সে তার মাকে কি করে বোঝাবে, সে নিজেও তার অনুভূতি ঠিক মতো বুঝতে পারছে না। আম্মা, শাহিন ভাই একটা জানোয়ার। আমি ওই জানোয়ারের হাতে সকালকে তুলে দিতে পারি না। এটা তো দায়িত্বের কথা হলো, আমি ভালোবাসার কথা জিজ্ঞাসা করেছি। আমি শুধু জানি ওই মেয়েটা আমার, ব্যাস। ধ্রুবর এই অধিকার বোধ দেখে মনোয়ারা বেগম আর কিছু বললেন না। তিনি বুঝলেন তার ছেলে সত্যিই প্রেমে পড়েছে, কিন্তু এখন বাধা যে তার শাশুড়ি। তোর দাদি তোকে ডাকছেন আর বলছেন সকালকেও যেতে। ধ্রুবর কপালে ভাঁজ পড়ল। সে বুঝলো চূড়ান্ত বোঝাপড়ার সময় এসে গেছে। সে সকালকে ডাকতে গেলেও দেখলো সকাল মিতুর ঘরে বসে ব্যাগ গোছাচ্ছে। কি হচ্ছে এসব? আমি বাড়ি ফিরে যাচ্ছি। আপনাদের এই করুণার নাটকে আমার থাকার দরকার নেই। আমি মানা করেছি না? ব্যাগ রাখো। কেন থাকবো? আপনি আমাকে দয়া দেখাচ্ছেন। আমি আপনার দয়া চাই না। আমি শাহিন ভাইয়ার মতো একটা খারাপ লোকের হাত থেকে বাঁচার জন্য আপনার মতো আরেকটা লোকের করুণা নিয়ে সারা জীবন কাটাতে পারবো না। ধ্রুবর মুখে যেন কেউ সজোরে চর কষল। তার পৌরুষে লাগলো। করুণা নয়তো কি? আপনি কি আমাকে ভালোবাসেন? বাসেন না। আপনি তো আমাকে বাচ্চাই ভাবেন। আপনি শুধু শাহিন ভাইয়াকে হারাতে চান আর আমাকে আপনার দায়িত্ব হিসেবে কাঁধে তুলে নিচ্ছেন। আমার এই করুণার দরকার নেই। ঠিক আছে, দায়িত্ব যখন বলছো তখন দায়িত্বই সই, কিন্তু তুমি এই বাড়ি থেকে এক পাও নড়বে না। আপনি আমাকে জোর করতে পারেন না। সকালের কাছে এসে তার হাত শক্ত করে ধরে বলে, আমি চাইলে অনেক কিছুই করতে পারি, কিন্তু আমি শাহিন নই। তবে জেদ করলে শাহিনের চেয়েও খারাপ হতে পারি। সকাল ধ্রুবর চোখের রাগে ভয় পেয়ে গেল। তার হাতটা শক্ত করে চেপে ধরায় সে ব্যথা পাচ্ছিল, কিন্তু তার চেয়েও বেশি কাঁপছিল ধ্রুবর ওই অধিকার মেশানো চাহনিতে। দাদি ডাকছেন, চলো। সকাল ভয়ে ভয়ে ধ্রুবর পিছু নিল। ড্রয়িং রুমে তখন বাড়ির সবাই উপস্থিত। নূরজাহান বেগম মাঝখানে বসে আছেন। তার এক পাশে শাহিনা আর তাসলিমা।
অন্য পাশে আনোয়ার মির্জা আর ধ্রুবর বাবা সরোয়ার মির্জা। মনোয়ারা এক কোণায় দাঁড়িয়ে কাঁপছিলেন। এদিকে আয়। সকাল ভয়ে ভয়ে এগিয়ে গেল। আমি তোর মাকে ফোন দিচ্ছি, তুই নিজে ওনাকে বলবি তুই শাহিনকে বিয়ে করতে রাজি। দাদি আমি যা বলছি তাই কর, নয়তো এই বাড়িতে তোর থাকাও হবে না, আর ওই ধ্রুবর মুখও দেখা হবে না। এই বিয়ে হবে না দাদি। তুই আবার কথা বলছিস? কেন হবে না ভাই? মেয়ে রাজি, তার বাবা মাও রাজি হবে, তোমার এত জ্বলছে কেন? কারণ ও আমার। ঠিক সেই মুহূর্তে ধ্রুব সকালের হাতটা টেনে নিজের কাছে নিয়ে এলো সবার সামনে। সকাল অন্য কাউকে নয়, আমাকে ভালোবাসে। আমাদের সম্পর্ক অনেক আগে থেকেই, তাই না সকাল? সকাল হতভম্ব হয়ে গেল। ধ্রুব ভাইয়া একই বলছে? সে সবার সামনে তার হাত ধরে আছে। ভয়ে লজ্জায় বিস্ময়ে সকালের কথা বলার শক্তি রইল না। কি? সকালের চোখের দিকে তাকিয়ে বলে, বলো সকাল, চুপ করে থেকো না, বলো তুমি আমাকে ভালোবাসো। সকাল কাঁপছিল। সে দেখলো শাহিন তার দিকে আগুন ঝরা চোখে তাকিয়ে আছে, দাদি তার দিকে ঘৃণার চোখে, আর ধ্রুব তার চোখে আছে এক অদ্ভুত আকুতি। সে যদি না বলে তাহলে এই লোকটা বাসার সবার সামনে ছোট হয়ে যাবে। যে লোকটা তাকে শাহিনের হাত থেকে বাঁচালো, তাকে সে সবার সামনে অপমানিত হতে দিতে পারলো না। জি। একটা শব্দ, শুধু একটা জি, কিন্তু এই একটা শব্দই মির্জা বাড়ির ছাদে যেন বাজ ফেললো। শাহিনের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। নূরজাহান বেগম স্তব্ধ, আর ধ্রুব সে সকালের হাতটা আরো শক্ত করে চেপে ধরলো। সে জিতে গেছে। সকালে সে কাপা কাপা অস্ফুট জি শব্দটা মির্জা বাড়ির বিশাল ড্রয়িং রুমের দেয়ালে দেয়ালে প্রতিধ্বনিত হয়ে যেন একটা স্থবিরতা নামিয়ে আনলো। শাহিনের ফ্যাকাশে মুখটা মুহূর্তে আক্রোশে লাল হয়ে উঠল। তাসলিমা বেগম যেন তার কানকে বিশ্বাস করতে পারছিলেন না। আর নূরজাহান বেগম, তিনি তার জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা খেলেন। তার আদরে শান্তশিষ্ট নাতি ধ্রুব সবার সামনে বিদ্রোহ ঘোষণা করেছে। বেয়াদব! মিথ্যা কথা দাদি, ও মিথ্যা কথা বলছে। ওই মেয়েকে ভয় দেখিয়ে ও এসব বলাচ্ছে। দেখলেন আম্মা, দেখলেন? আমি বলিনি মনোয়ারার চাল এটা? সে তার বোনের মেয়েকে এনেছে আমার ছেলের কপাল পুরোতে। ধ্রুবকে দিয়ে সে এই কথা বলেছে। এই মেয়ে নির্ঘাত ধ্রুবকে জাদু করেছে। মনোয়ারা বেগম এতক্ষণ দরজার আড়ালে দাঁড়িয়ে কাঁপছিলেন। ধ্রুবর কথায় তিনি যতটা খুশি হয়েছিলেন, তাসলিমার কথায় ততটাই ভয় পেলেন। তিনি দ্রুত ঘরে ঢুকলেন। আপা, আল্লাহর দোহাই লাগে, এইসব বলবেন না, আমি কিছু জানি না। ধ্রুব, তুই কি বলছিস এসব? আমি ঠিক কথাই বলছি আম্মা। লাঠিতে ভর দিয়ে উঠে নূরজাহান দাঁড়িয়ে বলে, তোর এত বড় সাহস, তুই আমার মুখের ওপর কথা বলিস? আমি ঠিক করেছি শাহিনের সাথে সকালের বিয়ে হবে, মানে হবে। শাহিন আমার বড় নাতি, বাড়ির প্রথম হক তার। আর আমি তোমার ছোট নাতি, হক আমারও আছে। শাহিন ভাই কেন ওই মেয়েকে বিয়ে করতে চাইছে সেটা আমি জানি। শাহিনের বুকটা ধরাস করে উঠল। ধ্রুব কি তাহলে 25 লক্ষ টাকার কথাটা সবার সামনে বলে দেবে? কি জানিস তুই? কি জানিস? আমি ওকে পছন্দ করি, তাই বিয়ে করতে চাই। এতে তোর সমস্যা কি? শাহিনের চোখের দিকে তাকিয়ে সরাসরি বলে, তোর পছন্দটা হুট করে জাগলো কেন সেটা নিজেকে জিজ্ঞেস কর। দাদি, আমি তোমাকে শেষবারের মতো বলছি, এই বিয়েতে আমার আপত্তি আছে, আর আমার আপত্তির কারণটা খুব শক্ত। কি কারণ? ধ্রুব এক মুহূর্ত ভাবল, সে যদি এখন চুরির কথাটা বলে তাহলে তার চাচা আনোয়ার মির্জার সম্মান ধুলোয় মিশে যাবে, পরিবারের ব্যবসার সুনাম নষ্ট হবে। সে অন্য পথ ধরল। কারণটা হচ্ছে সকাল আমাকে পছন্দ করে, তোমাকে নয় শাহিন ভাই। সেই রাতটা মির্জা বাড়ির ইতিহাসে সবচেয়ে দীর্ঘ রাত ছিল। ধ্রুবর ঘরের ভিতরে নিস্তব্ধতা বাইরে ঝড়ের চেয়েও বেশি ভারী। সকাল বিছানায় শুয়ে এপাশ এপাশ করছিল, কিন্তু তার চোখে এক ফোঁটা ঘুম ছিল না। ধ্রুবর বলা কথাগুলো, করোনা নয় ভালোবেসে, কাল কাজে অফিস, তার মাথায় হাতুড়ির মতো আঘাত করছিল। সে আর চোখে সোফার দিকে তাকালো। ধ্রুব কম্বল মুড়ি দিয়ে স্থির হয়ে শুয়ে আছে, কিন্তু সকাল বুঝতে পারছিল লোকটা ঘুমায়নি। লোকটা কি সত্যিই আমাকে ভালোবাসে, নাকি পুরোটাই শাহিন ভাইয়াকে দেখানোর জন্য অভিনয়? কিন্তু ওই স্পর্শ, ওই চাহনি, ওগুলো কি অভিনয় হতে পারে? ধ্রুব ঘুমায়নি। সে তার জীবনের সবচেয়ে বড় জুয়াটা খেলেছে। সে জানে সে সকালকে জোর করেছে, কিন্তু সে এটাও জানে শাহিনের মতো বিষাক্ত সাপের হাত থেকে সকালকে বাঁচাতে হলে এই জোরটুকুই দরকার ছিল।
তার কানের কাছে এখনো সকালে সেই ফ্যাকাশে মুখের আকুতি ভাসছিল। আমি পারবো না। পারবে সকাল, তোমাকে পারতেই হবে। আমি তোমাকে আমার মতো করে গড়ে নেব। রাত গভীর হলো, সকালে ছটফটানি বাড়ছিল। সে ভয়ে উত্তেজনায় ঠিকমতো শ্বাস নিতে পারছিল না। সে উঠে বসলো। তার এই নড়াছড়ায় ধ্রুব সোফা থেকে উঠে বসলো। ঘরের আবছা নীল আলোয় দুজনে চোখাচোখি হলো। ঘুম আসছে না? না। ভয় পাচ্ছ? আপনি আপনি কি সত্যিই কাল? হ্যাঁ। সকালে চোখ দুটো আবার জলে ভরে উঠল। সে দু হাতে মুখ ঢেকে ফেলল। কেন? কি করছেন এমন? আমি তো শুধু কলেজে ভর্তি হতে এসেছিলাম। আমার জীবনটা কেন এমন উলটপালট করে দিচ্ছেন? সকালের কান্নার শব্দে ধ্রুবর বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে আর সোফায় বসে থাকতে পারল না। উঠে এসে বিছানার এক প্রান্তে সকাল থেকে বেশ কিছুটা দূরে রেখে বসল। কাঁদছো কেন? আপনি আমাকে জোর করছেন। আপনি শাহিন ভাইয়ের মতোই। আমি শাহিন নই সকাল। আমি শাহিন হলে কালকের আগেই তোমার সাথে জোর খাটাতাম। আমি সেটা করিনি। তাহলে এখন করছেন কেন? কারণ কাল সকাল হলে শাহিন আর দাদি মিলে তোমার মা বাবাকে এমন কিছু বোঝাবে যে তারা নিজেরাই তোমাকে ওই জানোয়ারটার হাতে তুলে দিবে। আমার হাতে সময় নেই। সকাল কোনো উত্তর দিল না, শুধু ফুপিয়ে কাঁদতে লাগলো। ধ্রুবর এই বাচ্চা মেয়েটার চোখের জল সহ্য হচ্ছিল না। সে তার গম্ভীর খোলসটা একটু সরালো। তোমার এই লম্বা চুলগুলো আমার খুব পছন্দ। সকাল চমকে মুখ তুলে তাকালো। লোকটা হঠাৎ এসব কি বলছে? জানো, তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম সেদিনই তোমার এই চুলগুলো আমার চোখে পড়েছিল। শহরের মেয়েদের এত লম্বা চুল হয় না। সকালে অবাক হয়ে দেখছিল। ধ্রুবর চোখ দুটো কেমন আচ্ছন্ন হয়ে আছে। এই সেই চোখ যা একটু আগে রাগে জ্বলছিল। একটা গান শুনেছ কখনো? গান? ধ্রুব আর কিছু বলল না। সে তার গভীর গলায় গুনগুন করে উঠল। তারপর খুব আস্তে করে, যেন শুধু সকালকেই শোনাচ্ছে এমনই করে গেয়ে উঠল। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঞ্চা সোনা। সকালের বুকের ভেতর যেন একটা বিদ্যুতের ঝলক খেলে গেল। এই সুর, এই গান। ও দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঞ্চা সোনা, তারে যতন করে অন্তরে রাখিও। তুমি আমার সেই কাঞ্চা সোনা সকাল। এটা একটা পুরনো লোকগান, কিন্তু ধ্রুবর গাঢ় পুরুষালী কণ্ঠে গানটা শুনে সকালের মনে হলো সে আর মাটির উপর নেই। লোকটা তাকে গান শোনাচ্ছে। সকালের চোখের দিকে সরাসরি তাকিয়ে গানের রেশ ধরে বলল, তুমি আমার কাঞ্চা সোনা সকাল। গান শেষ হলো। ধ্রুব তার হাতটা বাড়ালো। ভয়ে নয়, সম্মোহিতের মতো সকাল তার হাতটা ধ্রুবর হাতের উপর রাখলো। সকালের হাতটা মুঠোয় চেপে ধরে, তোমাকে আমি অন্য কারো হাতে যেতে দিতে পারবো না। করুণা করে নয়, অধিকার থেকে বলছি। সকালের ঠোঁট কাঁপছিল। সে কিছু বলতে পারল না। ঝুঁকে এসে সকালের কপালে একটা গভীর চুম্বন আঁকলো। এবার ঘুমাও, কাল সকালেই তোমাকে আমার করে নেব। ধ্রুব সকালকে বিছানায় শুয়ে দিয়ে নিজের কম্বলটা টেনে আবার সোফায় চলে গেল। সকাল চোখ বন্ধ করলো, কিন্তু তার কপালে তখনও ধ্রুবর ঠোঁটের স্পর্শ লেগে আছে। তার সব ভয়, সব দ্বিধা ওই একটা গানে, ওই একটা চুম্বনে কোথায় যেন ভেসে গেল। সে শুধু ভাবছিল এই লোকটা তাকে কাঞ্চা সোনা বলে ডেকেছে। ফজরের আজানে ঠিক আগেই শাহিন ঘরে দরজা খুলল। সে সোজা গেল তাসলিমা বেগমের ঘরে। আম্মা ওঠো। কি হয়েছে? যা বলছি শোনো, তুমি এক্ষুনি শাহানা খালাকে ফোন দেবে। এত ভোরে? হ্যাঁ, এত ভোরে ফোন দিয়ে কাঁদবে, বলবে আপা সর্বনাশ হয়ে গেছে। তারপর বলবে আপনার মেয়ে সকাল আর আমাদের ধ্রুব, ওরা কালকে রাতে এক ঘর থেকে বের হয়েছে। ধ্রুব সবার সামনে সকালকে নিয়ে বাজে কথা বলেছে। এখন এই বাড়ির ইজ্জত বাঁচাতে হলে সকালকে শাহিনের সাথেই বিয়ে দিতে হবে। ধ্রুব তো ওকে কখনোই মেনে নেবে না। এটা কি ঠিক হবে? ঠিক বেঠিক আমি বুঝি না। আমি শুধু জানি ধ্রুব কাজী অফিসে পৌঁছানোর আগেই শাহানা খালা যেন সকালকে ফোন দিয়ে এই বিয়ে ভাঙতে বাধ্য করে। চাও। তাসলিমা বেগম তার ছেলের কথা মতো শাহানা বেগমের নাম্বারে ফোন লাগালেন। ঠিক একই সময় ধ্রুবর ঘরের দরজায় টোকা পড়ল। ধ্রুব এক লাফে সোফা থেকে উঠল। সে ভেবেছিল হয়তো দাদি, কিন্তু দরজা খুলে দেখল মিতু দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো কেঁদে কেঁদে ফুলে গেছে।
ভাইয়া, তুই এত ভোরে? স্বামীর ভাইয়া চলে যাচ্ছে, আজ সকাল 7টায় বাস। ভাইয়া প্লিজ ওকে আটকাও। মিতু, এখন এসবের সময় না। আমার নিজের জীবনে ঝড় চলছে। তুমি না আটকালে ও সত্যিই চলে যাবে, আমি ওকে ছাড়া বাঁচবো না। রুবা এক মুহূর্ত ভাবল, একদিকে তার নিজের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত, আরেকদিকে বোনের কান্না। সে সকালের দিকে তাকালো। সকাল ভয়ে ভয়ে দরজার আড়াল থেকে দেখছে। তুই সকালকে নিয়ে নিচে যা, গাড়িতে বস। গাড়ি? হ্যাঁ, আগে তোর স্বামীরকে আটকাতে হবে, তারপর আমার কাজ। ধ্রুব দ্রুত রেডি হয়ে নিল। সকাল শুধু একটা চাদর গায়ে জড়িয়ে নিল। মিতু কিছুই বুঝতে পারছিল না। ধ্রুব, সকাল আর মিতু তিনজনে নিঃশব্দে সিঁড়ি দিয়ে নামতে লাগলো। তারা ড্রয়িং রুমে পৌঁছাতেই দেখলো নূরজাহান বেগম জায়নামাজে বসে আছেন। তার পাশেই শাহিন আর তাসলিমা। তাদের দেখে শাহিন চেঁচিয়ে উঠল, দাদি, ওই দেখো, ওই মেয়েকে নিয়ে পালিয়ে যাচ্ছে। ধ্রুব, দাঁড়া। ঠিক সেই মুহূর্তে সকালের খালা মনোয়ারার ফোনটা বেজে উঠল। ও পাশ থেকে সকালের মা শাহানা বেগম চিৎকার করে কাঁদছেন। সকাল তার মায়ের গলার স্বর শুনে থমকে গেল। সর্বনাশ! শুনছো শুনছো সবাই? ধ্রুব কাল রাতে সকালের সাথে। শাহিন। ধ্রুব শাহিনের দিকে এগোতেই নূরজাহান বেগম লাঠি হাতে সামনে দাঁড়ালেন। এক পা এগোবি না। তুই এই বাড়ির ইজ্জত মাটিতে মিশিয়ে দিয়েছিস। এখন এই মেয়ের সাথে আমার বড় নাতির বিয়ে হবে, এটাই প্রায়শ্চিত্ত। না। সকাল, ভয় পেও না। ধ্রুব তার দাদির দিকে তাকালো। দাদি, তুমি ভুল করছো। শাহিন একটা মিথ্যাবাদী। প্রমাণ কি যে আমি মিথ্যাবাদী? প্রমাণ তো তোমার বিরুদ্ধে ভাই। তুমি ওকে নিয়ে সারা রাত। ধ্রুব বুঝতে পারল সে শাহিনের পাতা ফাঁদে পা দিয়েছে। শাহিন সকালের মাকে দিয়ে এমনভাবে চাল ছেড়েছে যে এখন ধ্রুবই খলনায়ক। আয় এদিকে, এক্ষুনি শাহানাকে ফোন দিয়ে বল তুই শাহিনকে বিয়ে করতে রাজি। সকাল ভয়ে কাঁপতে কাঁপতে ধ্রুবর দিকে তাকালো। ধ্রুবর চোখ দুটো রাগে জ্বলছে। সকালের হাতটা খপ করে ধরে বলে, দাদি, তোমাকে শেষবার বলেছিলাম আমার কথার কোনো দাম তোমার কাছে নেই। তোর মতো চরিত্রহীন নাতির কথার কোনো দাম নেই। এই কথাটা ধ্রুবর বুকে লাগলো। সে আর এক মুহূর্তও দাঁড়ালো না। মিতু, গাড়ির দরজা খোল। ধ্রুব আক্ষরিক অর্থেই সকালকে টেনে নিয়ে বাড়ির বাইরে চলে গেল। নূরজাহান বেগম চিৎকার করে উঠলেন, তুই যদি আজ এই দরজা দিয়ে বের হস ধ্রুব, তাহলে আমার মরা মুখ দেখবি। ধ্রুব দরজার কাছে গিয়ে এক মুহূর্তের জন্য থামলো। তার বুকটা কেঁপে উঠল, কিন্তু পরক্ষণেই সকালের ভয়ার্ত মুখের দিকে তাকিয়ে সে মনকে শক্ত করলো। তাহলে তাই হোক। সে সকালকে নিয়ে গাড়িতে উঠে ঝড়ের বেগে বেরিয়ে গেল। পিছনে পড়ে রইল নূরজাহান বেগমের অভিশাপ, শাহিনের বিজয়ীর হাসি আর মিতুর কান্না। ভাইয়া বাস স্টেশন। সামির ভাইয়া? আগে কাজী অফিস, তারপর বাস স্টেশন। কাজী অফিস? হ্যাঁ, আজ তোমাকে আমার বউ বানানো থেকেই এই বাড়ির সবাই চিনবে ধ্রুব মির্জা কি জিনিস। সকাল দেখলো এই লোকটা শুধু রোমান্টিক নয়, এই লোকটা একটা জেদি ষাঁড়, যে তার কাঞ্চা সোনাকে পাওয়ার জন্য পুরো পৃথিবীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। মির্জা বাড়ির বিশাল লোহার গেট পেরিয়ে ধ্রুবর গাড়ি যখন ভোরের আলোর রাজপথে নামলো, তখন সকালের মনে হলো সে যেন এক ঘোরের মধ্যে আছে। পিছনের সিটে মিতু অজরে কাঁদছে। তার কান্নার শব্দ গাড়ির ইঞ্জিনের শব্দকেও ছাপিয়ে যাচ্ছিল। আর তার পাশে ড্রাইভিং এর সিটে বসা লোকটা ধ্রুব, যে লোকটাকে সে কিছুদিন আগেও ভয় পেত, আর সেই লোকটা তার জন্য পুরো পৃথিবীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। ধ্রুবর চোয়াল শক্ত, দৃষ্টি রাস্তার উপর স্থির। সে এক মুহূর্তের জন্য নূরজাহান বেগমের সেই কথাটা বলতে পারছিল না। আমার মরা মুখটা দেখবি। তার বুকটা কেঁপে উঠেছিল, কিন্তু পরক্ষণেই সে সকালের ভার্ত ভেজা চোখের দিকে তাকিয়েছিল। সে জানে সে ঠিক কাজটাই করেছে। ভাইয়া, বাস স্টেশন। সামির ভাইয়া চলে যাবে। আগে কাজী অফিস। কাজী অফিস? ধ্রুব সকালের দিকে তাকালো। মেয়েটার চোখ দুটো ভয়ে বিস্ময়ে বড় বড় হয়ে আছে। এই কদিনে তার উপর দিয়ে যে ঝড় গেছে, তাতে সে যেন আরো বেশি নুয়ে পড়েছে। ভয় পেও না, আমি আছি। সকাল আর কিছু বলতে পারল না। এই একটা বাক্য, আমি আছি, যেন তার সব ভয় শুষে নিল। সে চুপ করে ধ্রুবর হাত ধরা স্টিয়ারিং হুইলের দিকে তাকিয়ে রইল। গাড়িটা একটা পুরনো বাড়ির সামনে এসে থামলো।
ধ্রুবর পরিচিত কাজী, সে আগেই সব ব্যবস্থা করে রেখেছিল যেন শেষ মুহূর্তে কোনো ঝামেলা না হয়। মিতু, তুই গাড়িতে বস, আমি আসছি। সে গাড়ি থেকে নেমে সকালের পাশের দরজাটা খুলল। সকাল ভয়ে নামতে পারছিল না। সকাল, নামো। সকাল কাঁপা কাঁপা হাতটা ধ্রুবর শক্ত হাতের মধ্যে রাখলো। ধ্রুব তাকে ধরে নামিয়ে আনলো। কাজের সামনে গিয়ে যখন বসলো, সকালের পুরো শরীর কাঁপছিল। সকালের মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না। সে উত্তর দেওয়ার আগেই ধ্রুব তার হাতটা নিজের হাতের মুঠোয় চেপে ধরলো। সকাল, আমার দিকে তাকাও। সকাল তার ভেজা চোখ তুলে তাকালো। আমি জানি এটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, আমি জানি তুমি ভয় পাচ্ছ, কিন্তু বিশ্বাস করো, এটা শাহিনের হাত থেকে বাঁচানোর জন্য কোনো করুণা নয়। এটা আমার জেদ, আমার অধিকার। আমি তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম সেদিনই আমার বুকের ভেতরটা ওলট পালট হয়ে গিয়েছিল। আমি শুধু মানতে চাইনি। ধ্রুব, আমি তোমাকে ভালোবাসি সকাল। আমার এই জেদি রাগী মনটা শুধু তোমার কাছেই হার মেনেছে। তুমি কি আমার হবে? আমার কাঞ্চা সোনা হয়ে সারা জীবন আমার পাশে থাকবে? কাঞ্চা সোনা, সেই রাতের গানটা। সকালের সব ভয়, সব দ্বিধা এক মুহূর্তে গলে গেল। এই লোকটা তাকে ভালোবাসে, এর চেয়ে বড় সত্যি আর কিছু নেই। সে কাজী সাহেবের দিকে তাকিয়ে মাথা নাড়ল। আমি কবুল। ধ্রুবর মুখটা উজ্জ্বল হয়ে উঠল। সে উচ্চারণ করল, কবুল। কাগজপত্রে সই করার পর ধ্রুব সকালের হাতের উপর নিজের হাত রাখল। সকালের হাতের কাঁপুনির বদলে সেখানে এখন এক অদ্ভুত স্থিতি। সে এখন ধ্রুব মির্জার স্ত্রী। গাড়িতে যখন তারা আবার উঠল, সকাল দেখল মিতুর কান্না আরো বেড়ে গেছে। ভাইয়া 6:30 বেজে গেছে, 7টায় বাস, আমরা পৌঁছাতে পারবো না। পারবো। গাবতলী বাস টার্মিনালে যখন গাড়িটা থামলো, তখন 7টা বাজতে 5 মিনিট বাকি। মিতু গাড়ি থেকে নেমে পাগলের মতো দৌড়াতে শুরু করলো। সামির ভাই, সামির ভাই। ধ্রুব আর সকালও তার পেছনে দৌড়াচ্ছিল। একটা খুলনার বাস ঠিক ছাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। হেল্পার চিৎকার করছিল, সামির ভাই। সামির তখন বাসের ভেতরে জানালার পাশে বসে আছে। তার চোখ দুটো লাল। সে মিতুর ডাক শুনে চমকে তাকালো। সে বিশ্বাস করতে পারছিল না মিতু এখানে। দ্রুত বাস থেকে নেমে এসে, মিতু, তুমি এখানে? আপনি এত নিষ্ঠুর, আমাকে একা ফেলে চলে যাচ্ছেন। আমি আপনাকে ভালোবাসি। যন্ত্রণায়। মিতু, প্লিজ বোঝার চেষ্টা করো। আমার চাকরিটা। চাই না আমি আপনার চাকরি, আমি আপনাকে চাই। ধ্রুব আর সকাল তখন সেখানে পৌঁছেছে। তোর চাকরিটা চলে গেছে সামির। মানে? খুলনা ব্রাঞ্চের চাকরিটা আমি তোকে অফার করেছিলাম, আর এখন আমি তোকে ফায়ার করছি। ধ্রুব, তুই? কারণ কাল থেকে তুই মির্জা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ঢাকা হেড অফিসে জয়েন করছিস। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অ্যাকাউন্টস, স্যালারি 50। সামির স্তব্ধ হয়ে গেল। সে একবার ধ্রুবর দিকে আর একবার মৃতুর ভেজা চোখের দিকে তাকালো। ধ্রুব, তুই? সামিরকে জড়িয়ে ধরে বলে, আমার বোনের চোখের পানির দাম 50,000-এর চেয়ে অনেক বেশি বন্ধু, আর তুই আমার সেরা বন্ধু। তোকে ছাড়া আমি কাকে বিশ্বাস করব? সামির আর নিজেকে ধরে রাখতে পারল না। সে মিতুর দিকে ফিরল। মিতু তখনও কাঁদছে, তবে এটা সুখের কান্না। সামির মিতুর হাত দুটো ধরে নিজের কপালে ছোঁয়ালো। আর কখনো কাঁদাবো না মিতু, প্রমিস। এই তোদের রোমান্স পরে কাজী সাহেব এখনো বসে আছেন। আমাদের আরেকটা বিয়ে খাওয়া বাকি। ভাইয়া। সেই সকালেই ধ্রুব তার বোনের হাতটাও তার বন্ধুর হাতে তুলে দিল। একই কাজী অফিসে আধা ঘন্টার ব্যবধানে দ্বিতীয় বিয়েটাও সম্পন্ন হলো। দুপুর নাগাদ মির্জা বাড়ির ড্রয়িং রুমে যেন কিয়ামত নেমে এসেছে। সকালের মা বাবা শাহানা আর তারেক সাহেব এসে পৌঁছেছেন। তাসলিমা বেগম তাদের কাছে কেঁদে কেঁদে ধ্রুবর নামে মিথ্যা অপবাদ দিচ্ছিলেন। আপা, ওই ধ্রুবই আমার মেয়ের সর্বনাশ করেছে, ওই চরিত্রহীন ছেলে। থামুন চাচি। ধ্রুবর গলার স্বরে পুরো ঘরটা শান্ত হয়ে গেল। সবাই তাকিয়ে দেখলো ধ্রুব দাঁড়িয়ে আছে। তার পাশে সকাল, মাথায় ঘোমটা। তাদের পেছনে সামির আর মিতু। খালাম্মা, আমার কথা আগে শুনুন। ধ্রুব তার শাশুড়ির হাতে একটা কাগজ তুলে দিল, কাবিন নামা। সকাল এখন আমার স্ত্রী। শাহানা আর তারেক সাহেব স্তব্ধ। নূরজাহান বেগম রাগে কাঁপছেন। দেখলি দাদি,
দেখলি ও জোর করে। পকেট থেকে একটা ফাইল বের করে বলে। জোর কে করেছে সেটা এখনই প্রমাণ হবে। ধ্রুব ফাইলটা তার চাচা আনোয়ার মির্জার হাতে দিল। এটা কোম্পানির লাস্ট অডিট রিপোর্ট। চাচা, তোমার সোনা ছেলে কোম্পানি থেকে 25 লক্ষ টাকা চুরি করেছে। সেই টাকা সে শেয়ার বাজারে খুইয়েছে। কি? সে সকালকে বিয়ে করতে চেয়েছিল, কারণ তার এই টাকাটা শোধ করার জন্য যৌতুক দরকার ছিল। সকালের বাবার টাকা, তাই না শাহিন ভাই? সব সত্য দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল। শাহিনের মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। শাহানা বেগম বুঝতে পারলেন কি ভয়ঙ্কর বিপদ থেকে ধ্রুব তার মেয়েকে বাঁচিয়েছে। শাহিন! তিনি তার সর্বশক্তি দিয়ে শাহিনের গালে এক চড় বসালেন। শাহিন ছিটকে পড়ল। বের হয়ে যা আমার বাড়ি থেকে, এক্ষুনি বের হয়ে যা। তোর মতো ছেলের মুখ আমি দেখতে চাই না। তাসলিমা তার ছেলের জন্য কাঁদতে লাগলেন, কিন্তু কেউ তাকে আটকাতে এলো না। নূরজাহান বেগম পাথর হয়ে বসে রইলেন। তিনি আজ প্রথমবার বুঝতে পারলেন কাকে তিনি এতদিন হিরে ভেবে বুকে আগলে রেখেছিলেন। ধ্রুব তার দাদির সামনে গিয়ে দাঁড়ালো। দাদি, আমি তোমার হুকুম অমান্য করেছি, কারণ আমার কাছে হুকুমের চেয়ে পরিবারের সম্মান আর আমার ভালোবাসার ইজ্জতটা বড় ছিল। নূরজাহান বেগম কিছু বললেন না, শুধু তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। সেই রাতে ধ্রুবর ঘরটা ফুলে সেজে উঠেছিল। মনোয়ারা আর মিতু মিলে তাদের নতুন বউকে বরণ করে নিয়েছে। সকাল ভয়ে লজ্জায় খাটের উপরে জড়সড় হয়ে বসে আছে। তার বুকের ভেতরে ঢাক বাজছে। দরজা খোলার শব্দ হলো। ধ্রুব ঘরে ঢুকলো। সে সকালের দিকে তাকিয়ে মুচকি হাসলো, তারপর দরজাটা লক করে দিল। এগিয়ে এসে সকালের পাশে বসে বলে, এখনো কাঁদছো? সকাল লজ্জায় লাল হয়ে মাথা নিচু করে ফেলল। ধ্রুব আলতো করে সকালের চিবুক ধরে মুখটা উঁচু করলো। ভয়টা কি এখনো কাটেনি? আপনি আপনি সবার সামনে কি করেছি? নিজের বউয়ের হাত ধরেছি, এটা তো আমার অধিকার। সকাল আর কিছু বলতে পারলো না। ধ্রুব আলতো করে তার ঘোমটাটা সরিয়ে দিল। সকালে লম্বা চুলগুলো খোলা। ধ্রুব সম্মোহিতের মতো সেই চুলে হাত বুলালো। তুমি জানতে না সকাল, তোমাকে প্রথম দেখার পর থেকে আমার কি অবস্থা হয়েছে। আমি শুধু নিজেকে আড়াল করে রেখেছিলাম, ভেবেছিলাম পাখিটা বড্ড ছোট। কিন্তু যখন দেখলাম ওই শকুনের শাহিনের নজর তোমার উপর পড়েছে, আমার আর সহ্য হয়নি। আপনি আপনি সত্যিই আমাকে গান শুনিয়েছিলেন? সকালের গাল ছুঁয়ে বলে, হ্যাঁ। ওই গানটা? দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঞ্চা সোনা। ধ্রুব সকালের হাতটা তার বুকের উপর রাখলো। তুমি আমার সেই কাঞ্চা সোনা সকাল, আমার সবটুকু জুড়ে শুধু তুমি। সকালে আর পারল না। সে লজ্জায় ধ্রুবর বুকে মুখ লুকালো। ধ্রুব পরম মমতায় তার কাঞ্চা সোনাকে নিজের বাহুডোরে জড়িয়ে নিল। সব ঝড়, সব ষড়যন্ত্রের অবসান ঘটিয়ে আজ দুটি হৃদয়ে মিলন হলো। ধ্রুব তার কপালে কপাল ঠেকিয়ে ফিসফিস করে বলল, ভালোবাসি। আমিও। বাইরের পৃথিবীটা শান্ত, আর ধ্রুবর ঘরের ভেতর তার বাহুতে তার কাঞ্চা সোনা খুঁজে পেল তার সবচেয়ে নিরাপদ আশ্রয়।